Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. গুড আফটারনুন সুপ্রিয় দর্শক, আমাদের সারা বিশ্ব থেকে সারা হোল অফ দ্য ওয়ার্ল্ড যারা দেখছেন, আজকে সবাইকে আমি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সারা বলছেন বাবু, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গুড আফটারনুন। আর আমাদের যারা লন্ডনে আছেন বা বাংলাদেশে আছেন তারা সবাই বিকেলে চলে গেছেন, সো আমাদের ইউরোপের সবাইকে আবার জানাচ্ছি গুড আফটারনুন অ্যাজ ওয়েল। আপনাদের মধ্যে 5টা, আমাদের 12টা এবং বাংলাদেশ 10টায়। আমরা প্রতি সপ্তাহের মতো আজকে আলাপন অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। এটি একটি মিলেনিয়াম টিভির চমৎকার আয়োজন। আমাদের সিইও নূর মোহাম্মদ তাফাদ্দার আমাদের সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন নিউ ইয়র্কের হেডকোয়ার্টার থেকে, এবং সাইদুর রহমান মান্না আছেন আমাদের বাংলাদেশ থেকে, উনি সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছেন। আপনাদের দুজনকে অভিনন্দন। এবং আমাদের আজকের দর্শক যারা দেখছেন মোস্টলি ইউরোপিয়ানরা যারা আছেন লন্ডন এবং সারা বিশ্বের যারা ইউরোপিয়ান আপনারা দেখছেন, আমাদের শেখ মহিউদ্দিন উনি আমাদের লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি। ওয়েলকাম টু আওয়ার শো শেখ মহিউদ্দিন আহমেদ। হাউ আর ইউ ডুইং? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আজকে আমাদের অনুষ্ঠান দিয়ে জনাব মহিউদ্দিন আমাদের শিক্ষা, রাজনীতি এবং সংস্কৃতি, বা যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়ানক রূপ নিয়েছে, এক দফা দাবি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, যে কোনো মূল্যে তারা শেখ হাসিনার বিদায় চায়। কোনোভাবেই দরজা উন্মুক্ত রাখলেও, একটু আগে দেখলাম ক্লিপ যে প্রধানমন্ত্রী দরজা উন্মুক্ত আলোচনার জন্য যে কোনো দাবি মেনে নেবেন, বাট তারা বলছে আমরা সেই দাবি প্রত্যাখ্যান করে ওনার এক দফা ওনাকে পদত্যাগ করতে ওনারা দাবি জানাচ্ছেন। এই দাবি সারা বিশ্বে উঠেছে। এটা দল মত নির্বিশেষে প্রতিটা মানুষের মনের কষ্টের দাবি এটা আমার মনে হচ্ছে, বিকজ শিক্ষক, ছাত্র, মা, বাবা, চাচা, চাচি, খালা, খালু, যেখানে যাচ্ছি ওয়াশিংটন, নিউ ইয়র্ক, সারা আমেরিকাতে একই কথা, রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল এভিশন। যারা মহিউদ্দিন এবং আজকে যারা দেখছেন বা যারা দেখবেন দর্শকরা, মানুষের মনে একটাই ক্ষোভ যে হোয়াটস গোয়িং অন, ওয়াই এই সব প্রাণগুলাকে দিতে হচ্ছে, কেন মিলিটারি, বিডিআর, পুলিশ এবং সব যতগুলা শক্তি আছে সরকারের বল প্রয়োগ করছে আপনার নিরস্ত্র এই ছাত্রদের বিরুদ্ধে। তাদের দাবি তো ভেরি 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 দাবি ছিল, দাবিটা পরে মানা হলো। সো মেনি কোয়েশ্চেন এই পর্যন্ত গেল। তো আমি কথা বাড়াবো না, আমাদের গেস্ট ইজ ভেরি গুড স্পিকার মিস্টার শেখ মহিউদ্দিন। ফ্লোর ইজ ইয়ার্স, প্লিজ গো হেড ফ্রম লন্ডন। ধন্যবাদ মিস্টার শাহাবত হোসেন বাবু এবং মিলেনিয়াম টিভি এবং দর্শকরা। আজকে আপনার এই শেষের মানে প্রথম দিকের কথাটা দিয়ে আমি শুরু করি। তিনি বলেছেন আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী, যিনি জনগণ কর্তৃক নির্বাচনেও প্রত্যাখ্যাত হয়েছেন এবং আজকে সকল ধরনের মানুষের কাছ থেকে তিনি প্রত্যাখ্যাত। তিনি বলেছেন দরজা খোলা আছে গণভবনের, সবার উনি তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। আর আলোচনা যাদেরকে আহ্বান জানিয়েছে তারা বলেছে দরজা যখন খোলাই আছে আপনি সেখান থেকে বেরিয়ে যান। তো বিষয়টা এখানে এই মুখোমুখি অবস্থানটা কেন হয়েছে? কারণ আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসছি যে সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে। উইদাউট এক্সপায়ারি এই পৃথিবীতে কোনো কিছুর এক্সিস্টেন্স নাই। তো এই ভদ্র মহিলা, আমি ভদ্র মহিলা বলার অবস্থা নাই, এই শেখ হাসিনা তিনি যেভাবে মানুষকে যে পর্যায়ে নিয়ে গেছেন, এখানে উনি আমাদের সময়কাল পর্যন্ত মানুষদেরকে, আপনার আমার সময়কাল পর্যন্ত মানুষদেরকে একটা গবেষণা আছে যে এই মানুষগুলো ক্যারেক্টার কি হতে পারে, মানুষগুলো কোন পর্যায়ে গিয়ে কতটুকু রিট্রিট করতে পারে, কি করতে পারে, এবং তাকে কোন মূলা দিলে কিভাবে থামবে, কোন ভয় দিলে কিভাবে থামবে, না হয় এক এক প্রকার তার একটা গবেষণা আছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে আমরা যারা রাজনীতি করি, যারা রাষ্ট্রে আছি, রাষ্ট্রের বাইরে আছি বা রাষ্ট্রযন্ত্রের মধ্যে আছি, আমরা কিন্তু নিজের সন্তানদের মগজের মধ্যে কি এটাও কিন্তু আমরা কেউ খোঁজ করি নাই। আমরা কিন্তু এই জেনারেশন গুলাকে মনে করতাম যে এই জেনারেশন গুলা অনলাইন জেনারেশন, এরা কিছু হইলেই গুগল খোঁজে, এরা কিছু হইলে সারাদিন চ্যাট করে, সারাদিন এরা মোবাইলের মধ্যে থাকে, ল্যাপটপে থাকে, মানুষের সাথে সম্পর্কিত নাই।
অথচ দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আজকে সবচেয়ে বেশি মানুষের কাছে সম্পৃক্ততা ওদেরই পাওয়া গেল। ওরা যেভাবে যুদ্ধটা করতেছে আমরা লজ্জিত। জনাব শেখ মহিউদ্দিন, আমার একটা কোশ্চেন আপনার কাছে আজকে অ্যাজ এ হোস্ট। আমি আজকে লাল জামা পরেছি, তাদেরকে সমর্থন জানিয়ে আমি বলতে চাই অন দ্য রেকর্ড। কারণ আমি কালকে আমার এক সিস্টারের সাথে কথা বলছিলাম আদার ওয়ার্ল্ড থেকে, যে কোথাও না কোথাও এটা নেতৃত্ব আসছে, দল না, কোনো গোষ্ঠী না, বাট সামবডি ইজ বিহাইন্ড ইট। আমি চিন্তা করছিলাম কার কথা বলে, যে যৌক্তিক দাবিটা কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরের দাবিটাই ছিল কিন্তু এই কোটার দাবিটা। সো এই পর্যন্ত বিরোধী দল যতগুলাই আছে, বিএনপি, জামাত, আদার অল বলেন না কেন, বাম ডান, কেউই কিন্তু সবার জন্য একটা উল্লেখযোগ্য দাবি নিয়ে সামনে আসতে পারে নাই। না আপনি যে বিষয়টাকে ন্যারো করিয়েন না। হ্যাঁ, কথা বলতে না আমি দিচ্ছি বলতে হ্যাঁ। আপনি যেটা বলছিলেন ছাত্রদের নিয়ে, যে ছাত্ররা যে দেখাচ্ছে বা দেখিয়ে দিল, সেটাই বলছিলাম যে অশ্বরিক। এন্ড দেন সে আমারে বললো এটা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বোধহয় ওদের সহযোগিতা করছে। গো হেড প্লিজ। আমরা বিষয়টাকে কোটা কোটা বলতেছি, আমি জানি, আমি আগে থেকেই জানতাম কোটাটা একটা উপলক্ষ। আর এই সমাজের মধ্যে পুঞ্জীবিত রাজনৈতিক আগ্রাসন, মানুষের চরিত্র হনন, পুরো জাতি গোষ্ঠীর চরিত্র নষ্ট করে দেয়া, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেয়া, নৈতিকতা ধ্বংস করে দেয়া, ঘুষ দুর্নীতিতে লুটপাটে ছয়লাভ করে দেওয়া, এমন একটা পরিস্থিতি যে এর থেকে উত্তরণের বোধহয় আর কোনো রাস্তা নাই। আমি বহুবার বলেছি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যেহেতু তারা ওই গরুর সন্তানদের সাথে বেশি সম্পর্কিত, এজন্য আমি তাদেরকে গোকুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আজকে দেখেন এই বিষয়টা ট্রিগার কিন্তু তারাই করেছে। আমি আজকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। এই বিষয়টা ট্রিগার কিন্তু তারাই করেছে। কেন করেছে? তাদের লক্ষ্যটা মুক্তিযোদ্ধার নাতিপুতি না, তাদের লক্ষ্যটা ছিল ভিন্ন জায়গায়। মুক্তিযোদ্ধা তো ভাই ছিল কয় হাজার, এইটা আমরা জানি। কয় হাজার মুক্তিযোদ্ধা ছিল আমরা জানি, এইটা বেড়ে কয় হাজার হয়েছে, কত গুণ বৃদ্ধি পাইছে। 5 বছরের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও আমরা দেখি। লজ্জা লাগে, ঘৃণা লাগে। এর অবশ্য লজ্জা ঘৃণা বোঝে না। তো আপনি এদের সন্তানেরা তো ভোগ করছে। এরপরে মানে এমন একটা অবস্থা যে এই জাতি কোনো যুদ্ধ করে নাই, এই জাতির কোনো অবস্থান ছিল না। এই মুক্তিযোদ্ধাটা কোথাও আশ্রয় নেয় নাই, এই মুক্তিযোদ্ধারা কোথাও ভাত খায় নাই, এই মুক্তিযোদ্ধা নিজে আসমান থেকে নেমে এসেছে, তারপর যুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। আরে স্বাধীন হইলে আজকে এই স্বাধীনতার জন্য আবার যুদ্ধ হয় নাকি? তো আমি বিষয়টায় যাই যে আপনি এই ট্রিগারটা তারাই করেছে। তারা কোটা আন্দোলন নিয়ে একবার যখন হয়েছে, তখনও তারা কিন্তু এদের এই প্রজন্মের মাইন্ডসেটটা ধরতে পারে না। কারণ এখন যে প্রজন্মটা লড়াই করছে, আগের কোটা আন্দোলনে কিন্তু পুরো মানে একটা একটা প্রজন্ম আগের ছিল তারা। তো এখন কি হয়েছে, এই প্রজন্মটার মধ্যে অধিকাংশ কিন্তু সেই সড়ক আন্দোলনের। আপনি খেয়াল রেখেন, তাদের যে স্লোগান ছিল, এরা এত মেধাবী, রাষ্ট্রের মেরামত চলছে। আমি তখন থেকে ওদের সাথে আমি বহু ভিডিও দিয়েছি, অনেক কাজ করেছি ওদের সাথে। এই যে রাষ্ট্রের মেরামত কাজ করেছে, এটা আমি একটা স্লোগান হিসেবে নিয়েছিলাম, এবং এই স্লোগানটা আমি আমার জীবনে বহু জায়গায় ব্যবহার করেছি, যে সেই রাষ্ট্রের মেরামত কাজের জন্য ওরা আবার ফিরে আসবে। আমি 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 একদম একদম আমি নিশ্চিত ছিলাম যে ওরা ফিরে আসবেই। দেখেন ইন্ডিয়ানরা পাঠিয়ে দিল কাকে, তাদের চিফ জাস্টিসকে পাঠাইলো সুপ্রিম কোর্টে, প্ল্যান পরিকল্পনার সবকিছু ঠিক হলো, তারা আদেশটা দিল যে প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রের আদেশ বাতিল, যে কোটা ফিরে আসবে। এখন এটা কেন? আপনি একটা জিনিস খেয়াল করেছেন, ইন্ডিয়ান কত হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করতো? আমরা কিন্তু আগে থেকেই একটা সবাইকে নিয়ে চলে গেল তো। হ্যাঁ,
তো আমরা কিন্তু আগে থেকেই জানি যে আমাদের পুলিশের মধ্যে এমন পুলিশ আছে যাদেরকে আমরা কোনোদিন চিনি না। আমাদের গোয়েন্দাদের মধ্যে এমন গোয়েন্দা আছে আমরা কোনোদিন চিনি না। শোনা যায় অন্যান্য আপনি বাহিনীর যেটা বলছেন মধ্যেও যে আছে। চিনেন না, হেলিকপ্টারে লুঙ্গি পরা হাফ প্যান্ট পরা লোক দেখা গেল, এগুলা কি আসতেছি। চিনতেন? এগুলো পরে আসি। আমি গোড়ায় যাচ্ছি। গোড়ার থেকে আসতেছি। তো ওইটা একটা আমাদের অলরেডি সেটা রাষ্ট্রের জনগণ কিছুই করতে পারে নাই। তারা কিন্তু ঢুকিয়ে প্র্যাকটিস করে তারা নিশ্চিত হয়ে গেছে এইবার বাকি কাজটা আমরা করব। এখানে তারা কিন্তু কয়েক দফা আমাদের আমলাদেরকে ইন্ডিয়ায় ট্রেনিং করাবে, অমুক করে তমুক করে। মানে সিস্টেমটা এমন যে এটা কোনো রাষ্ট্রই না। এইটা তাদের উপরে আমাদের আর্মির ট্রেনিং ডক্টরিন পর্যন্ত চেঞ্জ করে দিছে। কেন যে আমরা এই আর্মি রাখি আমি বুঝি না। প্রশিক্ষণহীন মানে ডাইল ভাত খাওয়া এই এই সেনাবাহিনী দিয়ে কি হবে জানি না। তবে এই যে তাদের এইবারের পরিকল্পনা ছিল যে এই তাদের যত বাঙালি পূর্বপুরুষদের যাদের যাদের পূর্বপুরুষ ছিল এখানে, যারা কলকাতায় গেছে, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় গেছে, তাদের যে বংশধরেরা বাংলাদেশে লেখাপড়া করতেছিল, এই নাতিপুতির বংশ বলে তাদেরকে ঢুকানোর একটা প্রক্রিয়া ছিল। এইটা ছিল মূল চক্রান্ত। তো এই আর না হলে আপনি দেখছেন হঠাৎ করে অসম্ভব রকমের পরিস্থিতি, নিরস্ত্র বাচ্চাদের বিরুদ্ধে ট্যাঙ্ক, কামান, হাউইজার, মেশিন গান, কালাশনিকভ কি ব্যবহার করে নাই আপনি চিন্তা করতে পারেন? এরা কি একটা রেগুলার যোদ্ধা বাহিনী নাকি? বাচ্চা, তাদের বিরুদ্ধে এত কিছু লাগছে। কি পরিমাণ কাপুরুষের বাচ্চা এরা আপনি চিন্তা করতে পারেন? এই যারা সশস্ত্র বাহিনী পুলিশে যারা চাকরি করতেছে এবং রাষ্ট্রে এই মহিলা যে কত বড় হিংস্র পশু প্রবৃত্তির কাপুরুষ, আমি আশ্চর্য হয়ে যাই। শুধু ক্ষোভ যে পারতেছি না, আমি ভারতকে দিতে পারতেছি না, আর সমস্ত ইনস্ট্রাকশন আসতেছে ভারত থেকে। এখন ভারত কিন্তু মাঝখানে সোলজারও ঢুকিয়ে দিয়েছে। তারা এসেছে, তারা দুই পক্ষের মধ্যে হয়েছে, গোলাগুলি হয়েছে, গুলি হয়েছে, কারণ ওদিক থেকে উত্তক্ত করা হয়েছে, এগুলো সব ভারতীয় করেছে। আমাদের কাছে সবকিছু আছে। ইভেন মাঝখানে ভুল বুঝাবুঝিতে আবার ১৫০ ভারতীয় কমান্ডো মারা গেছে। তাও মারা গেছে আসাদ গেটে একটা পেট্রোল পাম্পের মধ্যে। এবং এই যে হেলিকপ্টার থেকে গুলি করার যে সিস্টেমটা, এটা আপনি ইন্ডিয়ান মুভিতে দেখবেন, বাংলাদেশের মুভিতে আপনি কোনোদিন বলছেন দেখবেন গুলি না। করছে, কিন্তু শেখ হাসিনা বলছে পানি দিচ্ছে। না, শেখ হাসিনাকে তো পৃথিবীর কেউ বিশ্বাস করে না। এই এই না, এই প্রাণীটির আপনি এটাকে কিভাবে খণ্ডন করেন যে উনি তো পানি ওখানে দিচ্ছে? পানি দিচ্ছে কেন? ছেলেদেরকে পানি খাওয়ানোর জন্য? না, আগুন দিয়ে সব ধরিয়ে দিচ্ছে, উনি পানি দিচ্ছে, এটা আপনি কোথায় আপনি তো, আগুনটা কোথায় ছিল? আমি জানি না তো, আপনার কাছে কোশ্চেন করলাম আমি। আমি তো কোথাও আগুন দেখিনি। ওখানে তো কোনো আগুন ছিল না। এবং ও হেলিকপ্টার আসার পর কয়েকটা ছেলে লুটে পড়ছে। তার এবং ভিডিও আছে আমাদের হেলিকপ্টারে কাছে। স্পষ্ট দেখা যাচ্ছে যে সে শুটিং, হেলিকপ্টার থেকে হ্যাঁ, স্পষ্ট শুটিং ছবি করতেছে। দেখা যাচ্ছে। এত বড় মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। এবং এই হেলিকপ্টার গুলো বাংলাদেশের বিমান বাহিনীর হেলিকপ্টার। সেখানে গুলি করতেছিল ভারতীয়রা। এখন এখন আমাদের মানে এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করতে চায় যে অস্ত্রটির পিছনের মানুষটি বাংলাদেশী নয়। যেমন এই যে ছেলেটি প্রথমবার মারা গেল, হ্যাঁ, তাই। সাঈদ। আপনি চিন্তা করতে পারেন ও কি ভেবেছে ওর মতো একটা ইংরেজি সাহিত্যের একটি ছাত্র রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আরে ছোট লোকের বাচ্চা, মূর্খের বাচ্চা, অতর্কিত মূর্খ গুলি ছুটছে তার পুলিশ মুখে, অতর্কিত গুলি তাকে ছুটছে। ঠাস করে গুলি করবে। আপনি কল্পনা করতে পারতেছেন? কারণ ১,২০,০০০ মূর্খের বাচ্চা, মূর্খ ছাত্রলীগের পোলাপান পুলিশে ঢুকানো হয়েছে। এই পশু প্রবৃত্তির অমানুষের বাচ্চাদের যখন ঢুকানো হয়েছে, তখন থেকে আমরা জানি এদেরকে প্রস্তুত করা হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে। ২২ লক্ষ দেশপ্রেমিকের তালিকা রয়েছে ভারতের হাতে, যারা বাংলাদেশে কচুকাটা করবে এবং তাদের লক্ষ্য একটাই,
এই সমতল ভূমি তাদের লাগবে। এই সমতল ভূমিটা তাদের যদি না থাকে তাহলে তার সার্বভৌমত্ব থাকবে না, তার মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। জনাব শেখ মহিউদ্দিন, আপনার সাথে আমার নিউ ইয়র্কে দেখা হয়, কিন্তু আপনার যে গর্জন ওই দিন ওই উই আর দ্য পিপল এর অনুষ্ঠানে দেখেছিলাম, এই আমি খুব গর্জনটা আমি ব্যথিত। বোধহয় হারিয়ে ফেলেছি। আপনি কি আমি shocked আমি খুব নাকি? না, আমি খুব ব্যথিত। আমি যখন এই বাচ্চাদের আমি তো ব্যাপারে কথা ডিফারেন্ট বলি, মহিউদ্দিনকে দেখছি। আমি তো আপনাকে চিনি ডিফারেন্ট ভাবে। আপনার গর্জন শুনবো, কিন্তু এখন থেকে আপনি আমি স্তম্ভিত। আমি এই বাচ্চাদের যখন চোখের সামনে আসে তখন আমার মনে হয় আবার সশস্ত্র যুদ্ধ শুরু করি। বিশ্বাস করেন। এবং আমি আমি আপনার এই টেলিভিশনের মাধ্যমে বলতে চাই, যদি অনতিবিলম্বে শেখ হাসিনা গদি ত্যাগ না করে বাংলাদেশের শেখ মহিউদ্দিন সাহেব, প্রচুর লোক দেখছেন, কমেন্ট করছেন। আপনার তারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে যে পয়েন্ট গুলো বলছেন। গো হেড প্লিজ। দর্শক যারা আপনারা কমেন্ট করছেন, লিখছেন, আপনাদেরকে অভিনন্দন। যদি সরকার অবিলম্বে পদত্যাগ না করে তাহলে এই সংঘাত সশস্ত্র সংঘাতে পরিণত হবে। অস্ত্রের জন্য কোথাও যেতে হবে না। আমরা জানি কিভাবে অস্ত্র সংগ্রহ করতে হয়। আমাদের পয়সায় কেনা অস্ত্র দিয়ে আপনি আমাদেরকে গুলি করবেন, সেই অস্ত্র আমাদের ছেলেরা কিন্তু কেড়ে নেবে। ওই অস্ত্র দিয়েই কিন্তু যুদ্ধ করবে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি। রাষ্ট্রকে হুঁশিয়ার করছি। আপনারা রাষ্ট্রকে সংঘাতের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন না। তাহলে এই রাষ্ট্রে সশস্ত্র সংঘাত হবে। আপনাদের বাড়িতে বাড়িতে কান্নার রোল উঠবে। আজকে আমাদের সন্তানদের বাড়িতে বাড়িতে কান্নার রোল উঠেছে, কালকে আপনাদের প্রত্যেকের বাড়িতে কান্নার রোল উঠবে। কেউ বেঁচে থাকতে পারবেন না। তাই অনতিবিলম্বে বলছি, রাষ্ট্রকে, রাষ্ট্রের যে যেখানে আছেন নিজেদের অস্ত্র সম্বরণ করুন, সারেন্ডার করুন জনগণের কাছে। জনগণ আপনাদের ক্ষমা করলেও করতে পারে, জীবন ভিক্ষা দিলেও দিতে পারে। আজকে গোয়ার্তুমি করে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে চান, তার হয়তো এসকেপ করার রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। তিনি চসস্কু হয়ে যেতে পারেন। আমি সাবধান করে দিচ্ছি। তিনি এমন পর্যায়ে নিয়ে গেছেন, যে কোনো পিতামাতা, যে কোনো সন্তান যার পাশে দাঁড়িয়ে আরেকটা ছেলে হত্যা হয়েছে, লুটিয়ে পড়েছে, রক্তাক্তভাবে তার টেনে নিয়ে যাওয়ার সময় সে নিজে গুলি খেয়েছে, তাদের সামনে আপনি শেখ হাসিনা আপনার 14 গোষ্ঠী দাঁড়ালেও দাঁড়াতে পারবে না। ছিঁড়ে তছনছ করে দিবে, আপনার লাশটিও খুঁজে পাওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি প্রয়োজনবোধে বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন, দেখা যাক আপনার কত বড় সাহস। পারবেন না। আপনাকে হয় ভারতীয় রক্ষী, না হয় বাংলাদেশের রক্ষী দিয়ে পরিবেষ্টিত থাকতে হবে, আর না হলে আপনি আরো খুন করবেন। এখন এখন যে জিনিসটা শেখ হচ্ছে, মহিউদ্দিন, ওনার কাছে এখন অপশন কি আছে? ভয়ানক পরিস্থিতি বাংলাদেশের, শহীদ মিনার থেকে চিটাগাং থেকে সারা ওনার কাছে দেশে, বরিশাল, কুমিল্লা, খুলনা, কোথাও বাদ নাই তো আজকে যে অবস্থা। কালকে দিয়েছে অসহযোগ। ওয়ার উই হিডিং? শেখ হাসিনা কি উনি ভাবছেন কি করছেন? হোয়াটস গোয়িং অন ইনসাইড? অনেকগুলো ট্রেন আসা যাওয়া করলো রাত্রে, 26টি প্লেন চলে গেল একই রাত্রে। কি হচ্ছে আসলে শেখ মহিউদ্দিন সাহেব? জানতে চাচ্ছি আপনার মাধ্যমে আমরা। আচ্ছা, ওই 2 দিন আগে গণভবনে কূটনীতিকদের সাথে তার একটা মধ্যরাতে একটা এবং বৈঠক সেনা হয়েছিল। প্রধান একটা মিটিং করেছে আজকে বোধহয় আজকে বাংলাদেশে। আমি আসতেছি, জি। আমি 2 দিন আগে থেকে শুরু করি। তো কূটনীতিকদের সাথে 2 আই থিংক মানে ওটা আজকে হলো শনিবার, জি, বুধবার রাতে, আজকে আজকে ৩ তারিখ। বুধবার হ্যাঁ। রাতে বুধবার রাতে মধ্যরাতে বৈঠক হলো। সেখানে 7 জন ইউরোপিয়ান ইউনিয়নের আপনার প্রতিনিধি ছিল, আর 4 জন ছিল ভারতীয় দূতাবাসের প্রতিনিধি, ইউএন এর প্রতিনিধি ছিল 2 জন, আর 4 জন ছিল বিদেশি বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি, তার মন্ত্রিসভার অনেকে এবং তিনি নিজে। সেখানে তাকে ভারতীয়রা পর্যন্ত বলেছে যে আপনাকে এসকেপ করার আমরা ব্যবস্থা করে দিই, আপনি সেফ স্পেসে চলে যান, না হলে আমরা এখানে যা হবে সেটার আমরা কোনো আপনাকে রক্ষা করার কোনো রাস্তা থাকবে না। তখন তিনি বলেছেন আমি ছেড়ে যেতে পারি। তিনি 3টা শর্ত দিয়েছেন। 1 নম্বরে নিউ ইয়র্ক মানে এই আমেরিকা থেকে তার পুত্রকে
রিলিজ করতে হবে এবং তার জব্দ করা $107 বিলিয়ন তাকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, তার মন্ত্রিসভা নিয়ে তিনি বের হয়ে আসবেন, তারপরে তিনি পদত্যাগ করবেন। শুনেন শর্তগুলো। আমি শুনছি সব, বলেন। তৃতীয়ত, তার বিরুদ্ধে 4টা মামলা করা যাবে না। একটা হলো বিডিআর হত্যা মামলা, একটা হলো হেফাজত হত্যা মামলা, একটা হচ্ছে নির্বাচনে কারচুপি সংক্রান্ত গণতন্ত্র হত্যা, আর একটা হলো চলমান হত্যাকাণ্ড। এর বিরুদ্ধে মামলা করা যাবে না। তো এই জটিলতার মধ্যে থেকে যখন ছেলেরা এবং জনগণ যখন তাদের সন্তানদের পাশে এসে দাঁড়ালো, তখন আর্মি সাধারণত পিছু হটা শুরু করলো। এবং আমি বলে রাখি, আর্মির কিন্তু একমাত্র তার ভগ্নিপতি যে সেনাপতি, এখন এই ভগ্নিপতি সেনাপতি যখন তার নিজস্ব ব্যাটালিয়ন দিয়ে বাংলাদেশ এই ঢাকায় কিছু গোলাগুলি করে কিছু মানুষকে আহত করেছে, হয়তো আমরা তাদের লাশ খুঁজে পাইনি যারা নিহত হয়েছে, তবে আর্মি বেশ কিছু লাশ নিয়ে গেছে, এটাও আমরা ভিডিওতে দেখেছি। এখন সেনাবাহিনীর মধ্যে একটি প্রচন্ড চাপের কারণে সে কিন্তু আজকে, এই যে খবরটা আপনি বলেছেন, আজকে সেনা সদরে তাদের সাথে মত বিনিময় করতে বসেছিল, কিন্তু সেখানে যখন উত্তপ্ত অবস্থা দেখলেন, তখন তিনি তাড়াতাড়ি মিটিং শেষ করে গণভবনের দিকে গিয়েছেন। এখন গণভবনে এখনো আছেন। সর্বশেষ আপনার এই অনুষ্ঠানে আসা পর্যন্ত আমি খবর পেয়েছি তিনি এখনো গণভবনে আছেন। তিনি মানে এখন পর্যন্ত শেখ হাসিনা বলছে, তাহলে কে ক্ষমতা নেবে? তুমি নাও। তো সে বলছে, আমি ক্ষমতা নেব। তো আপনারা তো রাস্তাই বন্ধ করে রেখে গেছেন যে সংবিধানে আমি যদি ক্ষমতা নেই তাহলে তো আমার ফাঁসি হবে, তো সেই দায়িত্ব তো আমি নেব না। তো বলছে, না, আমি তাহলে ক্ষমতা ছাড়বো না। এখন তাদের যে ট্যাকটিকটা, সেটা হলো পুলিশকে যেখানে যেখানে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষ থেকে পুলিশকে একটু দূরে সরাই নেবে। জনাব শেখ মহিউদ্দিন, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতি থেকে এসে দর্শক আমরা আবারও আপনাদের সাথে জনাব মহিউদ্দিন সাহেবকে নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মেতে করবো। একটু অপেক্ষা থাকুন, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আপনারা যারা দেখছেন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা আবারও জনাব শেখ মহিউদ্দিনের সাথে আলোচনায় মেতে উঠছি। only subject today is বাংলাদেশের বর্তমান ভেরি ক্রাইসিস মোমেন্ট নিয়ে কথা বলছি। আমাদের যদিও শিক্ষা, রাজনীতি এবং সংস্কৃতি, বাট আমরা আজকে ইভেন আন্দোলনটা শিক্ষা নিয়ে শুরু। যুক্তরাষ্ট্রে আমাদের ভয়ানক ডিবেট চলছে। আমি প্রাউড ডেমোক্রেট, ট্রাম্প ভার্সেস হ্যারিস চলছে। আজকে যে কোনো সময় ঘোষণা হতে পারে, বা কালকে যে হ্যাঁ আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট মিস হ্যারিসের কে রানিং মেট হচ্ছেন। উত্তপ্ত অবস্থা এখানে আমেরিকাতেও পাল্টাপাল্টি। যেহেতু বাংলাদেশের, আমি একদম বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, এবং যারা দেখছেন মোস্টলি বাংলাদেশি, আমরা দেশের এই অবস্থায় আমরা চুপ থাকতে পারি না। সো লেটস টক অ্যাবাউট দিস উইথ শেখ মহিউদ্দিন अगेन। গো হেড প্লিজ। তো এখন গণভবনে তাদের এখন পর্যন্ত বৈঠকে আছেন। এখন তাদের একটা নতুন পরিকল্পনা হলো যে তারা মোটামুটি আর আক্রমণ করবেন না, কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখবেন আন্দোলন সংগ্রাম। এবং শেখ হাসিনার ধারণাই হলো এই আন্দোলন সংগ্রাম একসময় ঝিমিয়ে পড়বে, তারা টায়ার্ড হয়ে যাবে, এবং সেই উসিলায় তিনি আবার ক্ষমতাকে ভোগ করবেন। এবং আরেকটা প্ল্যান আছে। মহিউদ্দিন সাহেব, যে ঘটনাগুলো ঘটছে, যে রেমিটেন্স বন্ধ সারা বিশ্বের, কলকারখানা বন্ধ, ব্যাংকগুলো আজকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, জনজীবন অস্থিরতায়, সারা বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ, নেটওয়ার্কটাকে আজকে আবার বন্ধ করে দেবে। এইভাবে তো দেশ চালানো যায় না। উনি কি দেশ চালানোর, মানুষের জন্য কি দেশ চালান? ওনার বক্তব্যই ছিল আমার ক্ষমতা চাই। আপনি সেই ভিডিওটা দেখেছেন? আমার ক্ষমতা লাগবে। আমি যেভাবে হোক, পারিবারিক সূত্রে হোক, আমি খুব কাছে থেকে ক্ষমতার এইসব ঝামেলাগুলো দেখেছি, ভালো খারাপ দুটাই দেখেছি। এতদিন সময় লাগে না মিলিটারি ইন্টারভেন করে এগুলাতে, বা জাতিসংঘ যে চিঠি দিয়েছে অলরেডি, ইউরোপিয়ান এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস স্টেট,
এখানে বিভিন্নভাবে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে ইনডাইরেক্টলি। আমি যাই স্টেট ডিপার্টমেন্টে, আপনি কি সাইকোপ্যাথ দেখেছেন? আপনি কখনো সাইকোপ্যাথ ফেস করেছেন? বলেন। সে একজন উন্মাদ, সার্টিফাইড উন্মাদ জাতি। এই উন্মাদের হাতে এত বছর, আমরা বহুত আগে থেকে বলেছি, একদম সে একটা সাইকোপ্যাথ, এবং আদালত তাকে রং হেডেড বলেছে। জাতিকে নিতে হচ্ছে। Why don't she step down or do some other formula ASAP? এইবার আসলেন পথে। এইবার পথটা হলো আমাদের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা। আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি। রাজনৈতিক আমাদের যে ব্যর্থতা, আমাদের ব্যর্থতা সম্পূর্ণ ব্যর্থ, এখানে সম্পূর্ণ ব্যর্থ না, জিরো আমাদের ব্যর্থতা। আজকে এই সন্তানেরা যা করছে, তারা করতে পারতেছে, তো আমরা পারি নাই কেন? তারা যদি করতে পারে, আমরা পারি নাই কেন? তাহলে আমাদের ব্যর্থতা নিয়ে কি আমরা কখনো খতিয়ান করেছি? কোথায় কোথায় ব্যর্থতা ছিল, কেন ব্যর্থ হয়েছি, কোন জায়গাটা পূরণ করা উচিত? আমরা যারা বিএনপি সহ সপ্ত সিন্ডিকেট দ্বারা বেষ্টিত, তারা কিভাবে ব্যর্থতা বুঝবে? সিন্ডিকেটটা বোঝাচ্ছে তারা সবই রয়ের লোক, সব ভারতের গোয়েন্দারা ওখানে বসা আছে। আমি পুরো রাজনৈতিক ব্যবস্থার কথা বলতেছি, আমি কোন স্পেসিফিক দলকে বলে এখন আর এই সময় নাই। এখন আমি মনে করি এই বাচ্চারাই আমাদেরকে উদ্ধার করবে। তবে যদি কেউ মনে করে যে বাচ্চাদের রক্তের উপরে পাড়া দিয়ে কেউ ক্ষমতায় বসবে, ইম্পসিবল, সেটি আর হবে না। এই বাচ্চারা, মনে রাখবেন, এই বাচ্চাদের আমরা মাইন্ড রিডিং কিন্তু কেউ জানি না, এখনো কেউ জানি না। তাদের সম্পর্কে আমাদের কোনো রিসার্চ নাই, কোনো ধারণা নাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের আমি তো বলবো, শেখ মহিউদ্দিন সাহেব আজকের অনুষ্ঠান আমি কালকে চিন্তা করেছিলাম, একটা মিটিং এ বলেছি, আমাদের সামাজিক মিটিং এ, যে এই 6 জন সমন্বয়ক সহ, এবার দেখেন তাদের চেইন অফ কমান্ড দেখেন, তাদেরকে ডিবিতে অফিসে নিয়ে ভাত খাওয়ালো মিস্টার ওই তথাকথিত মানে ভেরি তারা সিগন্যাল দিয়ে দিল, সেই হোটেল হারুন তার বিদায় হয়েছে বা কোথাও তাকে পোস্টিং করেছে, কিন্তু তাদেরকে নিয়ে এটা নাটক করা হলো। কিন্তু তারা বেরিয়ে আসলো ঠিক সেই সময় তাদের কিন্তু লোকজন যারা যেখানে ছিল, একজনের পর একজন চেইনের পর চেইন কথা বলে যাচ্ছে এবং আন্দোলনের ঘোষণা দিয়ে যাচ্ছিল। হোয়াট এ নাইস প্রোগ্রাম দে অ্যাপ্লাইড। এইটা আমরা 6 জন সমন্বয়কদেরকে সহ যারা আরো আছে, যারা দেখিয়েছে আমাদের বোনরা সহ, তাদেরকেও সরকারের যোগ মানে যেন অংশগ্রহণ করা হয় বা যে ইকুয়েশন হয়, আমার আজকের অনুষ্ঠান থেকে জোর দাবি রইল। আমরা বিপ্লবী যখন সংগঠন করতাম, তখন আমাদের মধ্যে একটা সিস্টেম ছিল, এই জিনিসটা ওরা পেয়েছে। সেটা হলো, যদি কোনো নেতা, যে কোনো পর্যায়ের নেতা যদি গ্রেপ্তার হয়, সাথে সাথে তার লাইন কেটে দেওয়া হবে এবং তার সাথে কেউ কমিউনিকেট করবে না, অন্য কেউ নেতৃত্ব নেবে এবং নতুন পলিসিতে। এইটাই হলো, এবং এরা সেইটাই ফলো করেছে। আমি আরো চমৎকার ভাবে ফলো করছে এবং এই ছেলেদেরকে আমি কোন ভাষায় যে আমি সাধুবাদ দেব। শেখ মহিউদ্দিন সাহেব এবং যারা ফলোয়াররা, যারা স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, শিক্ষকরা, মোস্ট ইম্পর্টেন্ট মিস্টার মহিউদ্দিন সাহেব। আমার ডাক্তার হাসনাত লন্ডনে থাকেন, আমাদের একজন খুব রেসপেক্টেড পারসন, উনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উনি প্রেসিডেন্ট। উনি বলেছিলেন যে সেই 52 বলেন বা 90 একটি টিচার এসেছিল হকি নিয়ে, না আমরা বলছি কথাটা যে বেসবল ব্যাট নিয়ে, কিন্তু এবার দেখেন শিক্ষকরা কিভাবে নেমেছে ছাত্রদের জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, আগে পিতা মাতারা সন্তানদেরকে বলতো কোথাও যাইও না, যাস না, হ্যাঁ, এই রাক্ষসী খেয়ে ফেলবে। এখন দেখেন এই সন্তানেরা কিন্তু তার পিতামাতাকে নিয়ে এসেছে রাস্তায়, এবং একজন মা যখন বলে যাও, দিস ইজ মুক্তিযুদ্ধ। আমাদের আমাদের মুক্তিযুদ্ধ তো আমার জীবনে দেখি নাই, আমার এই বয়সে, যে একটা ছোট বাচ্চা পুলিশকে জিদ আক্রোশের সাথে গিয়ে মারতে যাচ্ছে, আমার লাইফে দেখি নাই। এতটুকু বাচ্চা বিক্ষোভের ভিতরে কেউ লেলিয়ে দেয় নাই, না, হয়তো তার পরিবারের কেউ মারা গেছে, হয়তো নিহত মানে পুলিশ সাইনটা দেখার সাথে সাথে সে গিয়ে ঘুষি মারছে। আপনি দেখেন, অসমাপ্ত মুক্তিযুদ্ধ, আজকের এই অসমাপ্ত মুক্তিযুদ্ধ যদি সমাপ্ত হয়, তাহলে আমরা স্বাধীন হব। আমরা এতদিন স্বাধীন ছিলাম না। আমরা বাচ্চারা জানলা দিয়ে হুকি দিচ্ছে, আমরা কুমিল্লার ভাষায় বলি,
সেখানে গুলি হেলিকপ্টার থেকে করছে। গুলি করছে, 37টা বাচ্চার মাথায় দিক দিয়ে গুলি গিয়ে ওদিক দিয়ে চলে গেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল আমি এট অল। আমি যখন 20 তারিখে বললাম যে 4000-এর উপরে মানুষ মারা গেছে, কেউ বিশ্বাস করলো না। আমাদের It's বিরোধী more. দলগুলো It's way more. বিরোধী দলগুলো আজ পর্যন্ত 200-র মধ্যে, মানে গতকালকেও কিন্তু আমরা গতকালকেও 50 জন মারা গেছে, 50 জনের উপরে। এদের 200 কোটা এখনো আপনি তো পার হয় না। নেটওয়ার্কের জন্য মহিদুল সাহেব আমরা কাউন্ট করতে পারছেন না, কত কিছু বেরিয়ে আসবে এট দ্য এন্ড। আপনি হাজার জানেন কত হাজার আহত লোক হয়েছে? মেরে ফেলছে তারা আপনি গুলি করে। জানেন কত আহত হয়েছে? কাউন্ট ইজ নট নোন। 1,70,000 প্লাস, এবং অধিকাংশ এরা ঘরে অথবা অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে। এবং মা বোনদেরকে ছেলেদেরকে জেলখানায় জায়গা নাই কোথায় রাখবে, এত অ্যারেস্ট করেছে। 61,000 স্টিল মিসিং, 20,000 আপনার বিকলাঙ্গ হয়ে গেছে। এখন মৃত্যুর সংখ্যা আমি যদি বলি, অনেকেই বলবে না এত হতে পারে না। একবারও এরা এরা হেফাজতের সময় কি হয়েছিল? হেফাজতের সময় প্রায় 20,000 লোককে মারা হয়েছিল। কিন্তু আমাদের দেশের লোকেরা কি করে? পুলিশি ঝামেলার ভয়ে লাশ নিজেরা নিয়ে দাফন করে, না কিছু হয় নাই। আমার মনে হয় এই সেই যে পরিস্থিতি এখন আর নাই। নাই, এটা বের হবে। এখন তো আমাদের এখন পর্যন্ত মিডিয়ার লোকেরা সোশ্যাল কথা মিডিয়া বলতে ইজ so quickly publishing everything. It's releasing বুঝছেন? right away. এখন মিডিয়ার লোকেরা কিন্তু পাবলিশ করতেছে একটা না। সেল ফোন ক্যান ডু লট, যেখানে Yes, ভয়ানক টেলিভিশনও করতে পারে নাই। যেটাকে আমরা কিন্তু ইগনোর করেছি। এখন Yes. এখন যে বিষয়টা আমি বলতেছি, এখন আমাদের কোন জায়গায় দাঁড়িয়েছে? আমাদের বিজয়ের সন্নিকটে গণভবন ঘেরাও হবে। গণভবন থেকে এই মহিলা হয় শিক্ষামন্ত্রীর চসিস বাড়ি গাড়ি সব ভেঙে দিয়েছে তো একটু আগে। এখন এই মহিলা জিন্দা যাবেন না এখানে তিনি উনি দেহত্যাগ করবেন, এটা ওনার উপর নির্ভর করবে। কারণ জনগণ, এই মৃত আত্মারাও এবং জনগণ তাকে ছাড়বে না। এখন ওনার কপালে যদি আল্লাহ তাআলা লিখে থাকেন এখানে মানুষের পায়ের তলায় উনি মারা যাবেন, তাহলে ওনাকে মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যেতে হবে। এই জন্য উনি চেয়ারটা আঁকড়ে ধরে বসে আছেন। তার পরিবারের লালসা, তার পরিবারের ভবিষ্যৎ চিন্তা, 2 বোনে আবার এর মধ্যে ফাইট হয়েছিল। এই এই আন্দোলনের মধ্যে তার ছোট বোন টাকা দিয়ে পুলিশকে দিয়ে গুলি করাইছে। শুধু তার বোনের সাথে এই ভাগাভাগি নিয়ে প্রশ্নে একটা 65,000 কোটি টাকার একটা ভাগাভাগি ছিল, আর ছিল যে পরবর্তীতে কে উত্তরাধিকার হবে। জয় এদিকে আটকা, এমনিই সে বুদ্ধি প্রতিবন্ধী, ওদিকে তার মেয়েরে সে তৈরি করতে চাইতেছে, কিন্তু এখানে তাদের মধ্যে লাগছে। হেলাল চায় তার ছেলেকে সামনে আনতে, রেহানা চায় তার ছেলেকে সামনে আনতে, এই সমস্ত নিয়ে ওদিকে আবার শেখ সেলিমও একটু একটু স্বপ্ন দেখে তার সন্তানকে দিয়ে। তো এইটা নিয়ে চরম একটা বিভেদ, এবং এখানে তারা কয়েক হাজার কোটি টাকা তারা খরচা করেছে শুধু পুলিশকে ইউজ করে গুলি করানোর জন্য। পরবর্তীতে এই আপনার শেখ সংঘাতের মতিউর সাহেব, ডু ইউ হ্যাভ এনি এক্সিট প্ল্যান? আপনার অনেক নলেজ আছে, আমি আপনার সাথে কথা বলেছি নিউ ইয়র্কে। এক্সিট প্ল্যান এখনো আছে, এক্সিট এখনো প্ল্যান আছে। এখন যদি মনে করেন বিদেশি যেরকম নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আমি আপনাকে একটু বলি, আমি ওয়াশিংটনে থাকি। আমি আমার এই 28 বছরের এনআরবি, আমি তো নন বাংলাদেশি রেসিডেন্ট, আমি প্রাউড ইউএস সিটিজেন। এখানে থাকা অবস্থায় এরকম ভাবে বিদেশিদের নিউজ করা বা বাংলাদেশ নিয়ে সাবজেক্ট করা আমার লাইফে শুনি নাই। ইভেন ডাক্তাররা যারা অপারেশন করে, আমাদের কাছাকাছি অনেকে কাজ করে, অনেকে নার্স, অনেকে আরএন, ওনার ভিতর থেকে খবর পেয়ে যাচ্ছে যে ডাক্তাররা কেজি হাতে নিয়ে বলে হোয়াটস গোয়িং অন ইন ইউর কান্ট্রি। কোনদিন ডাক্তাররা এইসব প্রসঙ্গে আলোচনা করেন। বিশ্বাস করেন, আমেরিকান ডাক্তাররা দে অনলি নো হাউ টু ডু সার্জারি। তারা পৃথিবীর অন্য কোনো ব্যাপার নিয়ে ঝামেলা যায় না। তারাও বাংলাদেশি ছিল, যেহেতু বাংলাদেশি কলিগ কাজ করছে বিভিন্ন হসপিটালে, দে আর শেয়ারিং উইথ দেম হোয়াটস গোয়িং অন দেয়ার। আমি শুধু বলছি তাই না, এখানে এখন এখানে বিদেশিরা বোধহয় জাতিসংঘ, স্টেট মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডেফিনেটলি পেন্টাগনের কিছু অংশ, পেন্টাগন এত সময় নাই বাংলাদেশ নিয়ে ভাবার। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ আমরা যাচ্ছি, আমরা অনেকভাবে বলছি, বোঝাচ্ছি। এখানে কি আপনার মনে হয়
তারা একটু টাইম নিচ্ছে যে যাতে ভয়ানক হতাহত না হয় ইফ দে স্টেপ ডাউন? না, বিষয়টা তা না। আমি প্রথমত এই মহিলার যে মানসিক যে প্রতিবন্ধিতা আছে এইটাই তো জয়ের মধ্যে গেছে। তো এইটা সে আসলেই সাইকোপ্যাথ। সে এবং এখন তার জামাতকে নিজে যে সে বন্ধ করলো, এটা তার তো একটা উল্টা। আমরা জামাতের পক্ষ বিপক্ষ বলছি না, হঠাৎ করে একটা রাজনৈতিক দলকে আরেকটা রাজনৈতিক নিষিদ্ধ করে দিল। জামাতের পক্ষ এটা তো বিপক্ষ এটা না তো তার বলার তো ভুল কিছু নাই। সিদ্ধান্ত। এটাও ভুল জামাত তো সিদ্ধান্ত। একটা রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, এতদিন ধরে এই রাজনীতি করে আসছে। সে জনগণের ভোট, জনগণ যদি ভোট দেয় একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে কিভাবে? হাউ? না তার বাবার কি, এবং করলেও এমন এক সময় করছে মহিউদ্দিন সাহেব, এমন এক সময় এটা তো তার উল্টা ব্যাকফায়ার গুলো যা দিতেছি আমি। এনিওয়ে গো হেড। কিন্তু কিন্তু এখানে ঘটনা হয়েছে, আমরা জামাত এবং শিবিরের এখন যে মানে অ্যাজ এ হোল একদম তারা ঝাঁপিয়ে পড়ুক, এটা আমরা চাই। কিন্তু আশ্চর্যের বিপরীত আমি যেটা বলতেছি, আজকে আপনার ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিদেশে সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, আপনি বলতেছেন এইটাও কিন্তু এই ছেলেদের সার্থকতা। তারা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নেটওয়ার্কটা গড়ে তুলেছে, স্প্রেড করতে পেরেছে এটাকে। আপনি মুহূর্তের মধ্যে এটা স্প্রেড করে গেছে। এবং মহিউদ্দিন সাহেব যেই মেসেজ গুলো আসছে ফেসবুকে, এটাকে ফেক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা যাচ্ছে না কোনোভাবে। একটু পরে দেখা যাচ্ছে ইটস ট্রু। আপনি এদের স্লোগানের ভাষাগুলো দেখছেন এবং এদের Oh my প্রোগ্রামের God! মানে এক একটা শব্দ চয়ন দেখছেন। Yes. মানে কোথায় আজকের আমার কাছে মনে হচ্ছে আমরা যারা রাজনীতি করতেছি, আমরা এক একজন ফালতু রাজনীতি ওদের থেকে শিখতেছি আমরা। হ্যাঁ, তাদের মধ্যে ন্যাশনাল পটেনশিয়ালিটি নাই, বাট তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। সম্ভাবনা আছে। আপনি আমি আর ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে কোনো কিছু, এবং আপনি সবচেয়ে বড় বিষয় জানেন, এই প্রজন্ম তারা বলে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট পাস্ট, ইট ইজ বুলশিট, উই কেয়ার অ্যাবাউট ফিউচার। ইয়া, আমরা ফিউচার নিয়ে চিন্তা করব। ও পুরনো কচকচানি, তুমি কি করছো ৭১ সনে, তোমার মুক্তিযুদ্ধের চেতনা কি, অমুক কি তমুক কি, দ্যাট ইজ নট আওয়ার হেডেক। এইটাই তো হওয়া উচিত। আপনি আমেরিকায় থাকেন, আমরা ইউরোপে থাকি। রাজাকার বলে মানুষকে হত্যা করছে, মানুষকে জেলে পুরে দিচ্ছে, গুম করতেছে, সেই রাজাকার এখন জাতীয় স্লোগানের রূপ নিচ্ছে। হোয়াটস গোইং অন? বুঝছেন? তো ঘটনা হয়েছে, এখন রাজাকারদের বাড়িতে কত মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিল, সেটাও তো আমরা ইতিহাস ঘাটলে আমরা পাই। তো ওই সাবজেক্টে আমি যাব না। আমার সাবজেক্টটা হলো, আপনি দেখেন এই যে এদের যে মেধা, এটার সামনে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক নেতৃত্ব, এই চলমান রাজনৈতিক নেতৃত্ব, আমি কারো নাম বলবো না, সবগুলো আমার কাছে পানসে মনে হয়, পানসে। যোগ্যতার দিক থেকে এই বাচ্চাদের কাছে আমার এই ন্যাশনাল লিডারশিপ যারা আছেন, এদেরকে পানসে মনে হয়। আমার মনে হয় যে এদের সামনে দাঁড়াইয়া একটু কনভারসেশন করার যোগ্যতা এদের আমরা হারিয়ে ফেলছি নাই। I agree with you. তারপরেও আমাদেরকে যেমন আমি কিছুদিন ধরে আমি কিছু দিক নির্দেশমূলক কথা বলতেছি। আপনি আমাদের রেসপেক্টেড গেস্ট একটু হোল্ড করেন দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে আবারও যাচ্ছি। বিরতি থেকে এসে আমরা বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আবার কথা বলে মেতে উঠবো জনাব শেখ মহিউদ্দিনের সাথে। আমাদের সাথে থাকুন, একটি বিরতি যাচ্ছি। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আজকের চমৎকার এবং খুব সেন্সিটিভ টক শো। আজকে চলছে আমাদের আলাপন, একটি মিলেনিয়াম টিভির চমৎকার আয়োজন। আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছি বারবার। আমরা হয়তো এই সপ্তাহে ২-১টা এপিসোড আরো স্পেশাল বাড়াবো। যারা শেখ মহিউদ্দিন সাহেব, হঠাৎ এখনই কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে যদি কিছু বলেন। এখনই আজকে থেকে আপনার অলরেডি সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে।
কমপ্লিট শাটডাউন যেটাকে বলে, এটা ঘোষণা হয়ে গেছে এবং 9 দফার মাথাটা রক্তাক্ত হয়ে 1 দফায় পরিণত হয়েছে। আপনি ছোট্ট 1 মিনিটে আপনি দেখেন এই বাচ্চারা কত মেধাবী। এমন একটা আধা সেকেন্ডের আধা মিনিটের একটা মুভি তৈরি করছে। আধা মিনিট না 1 মিনিট হবে। হুম। আপনি অনুপ্রাণিত হবেন, স্তম্ভিত হবেন, ক্রোধান্বিত হবেন। ভয়ঙ্কর জিনিস বানিয়েছে। আপনি একটা ছেলে 9 দফা দাবি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা গুলি আসলো, তার মাথা থেকে গুলিটা 9 এর ওইখানে গোল হয়ে 1 দফা হয়ে গেল। ওয়াও! আমি দেখিনি এখন এটা। ও মাই গড! আপনি চিন্তা করতে পারেন এদের মেধার সামনে আমাদের প্রজন্মের রাজনীতিবিদরা দাঁড়াতে চায়। মানে দুঃসাহস, এবং তারা স্বপ্ন দেখে যে এই সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি ক্ষমতায় যাব, নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব, এরকম, বা আমরা যার যার জায়গায় শেখ মতিউর সাহেব, আমার মনে হয় এই যে কথাগুলো আপনি বারবার বলছেন, এস্টাবলিশড অলরেডি, রাজনীতিবিদরা ভয়ানক ভাবে হেরে গেল বোধহয় মনে হচ্ছে আমার কাছে। এখানে এই ছাত্রদের লজ্জিত, আমি নিজে লজ্জিত। আমাদের লজ্জা পাওয়া উচিত, যেটা আমরা করতে পারি নাই ওরা করতেছে, নির্দ্বিধায় বুক পেতে দিচ্ছে। আপনি কি বলেন? আর আমরা বলতেছি যে আমরা দাঁড়াতে পারি না, আমরা হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারি না, এখানে গুলি করো, ওখানে গেলে। আরে বাবা, লড়াই করো, লড়াই করো। ওই অস্ত্র তো তোমার। এই গুলি মহিউদ্দিন সাহেব, গুলি 52 চলেছে, 71 চলেছে, 90 চলেছে, 24 চলছে, গুলি চলবেই। আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমি দেখেন, বিরোধী রাজনৈতিক দল যারা আছে, যে যেখানে আছে, আমি মনে করি 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ একদম স্তব্ধ করে দেয়া যায়। আপনি 1000 মানুষ নিয়ে প্রতিটা থানার মধ্যে ঢুকে পড়েন, প্রতিটা থানার মধ্যে 1000 মানুষ ঢুকে পড়েন, ওখানে আপনার লজিস্টিক আনতে আর কেউ আসবে না। গণ বিপ্লব 24 ঘন্টায় করা সম্ভব। কয়জনকে গুলি করবে, কিসে দিয়ে গুলি করবে, 5 মিনিটের মধ্যে ওই বন্দুক আপনার কাছে চলে আসবে। বিপ্লব করতে হলে এভাবে হয় না, এভাবে হয় না। এখন আমার বড় সংগঠন থাকতো, আমি 24 ঘন্টায় করে দিতাম। আমার কাছে তো আমি করে দিতাম। ওই যে সিন্ডিকেট, আমরা ওই দিকে যেতে চাই না। ছাত্রদের এখন নেক্সট কি? কারণ আপনি দেখেন এরা কত বড় কাপুরুষ, তাদের নিরস্ত্র মানুষকে দমাতে ট্যাঙ্ক লাগে, আর্মার্ড ভেহিকেল লাগে, হেলিকপ্টার লাগে, মেশিন গান লাগে, কালাশনিকভ লাগে, রাবার বুলেট লাগে, ডিবির বদমাশ হারুন রে লাগে। তখন এগুলো হচ্ছে রাস্তার তেলাপোকা। ওগুলা চেয়ার আছে দেখে এগুলা লাফালাফি করে, এগুলা কোনো ভ্যালু নেই। তো আপনি, আমি তো আমার অ্যাঙ্গারটা বলতে পারছি না মিস্টার মহিউদ্দিন সাহেব, আমি তো হোস্ট। আমার অ্যাঙ্গারটা বলতে পারছি না আপনাকে। আমি বুঝতে পারছি। এখন আপনি মনে করেন এই কাপুরুষের দল, এরা যখন আপনার হাতে অস্ত্র দেখবে, আমি যে হাজারো সালাম জানাচ্ছি ছাত্রদেরকে, এরা প্রস্তাব করে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরা এই খুনিরা যদি দেখে যে সে যার বিরুদ্ধে ট্যাঙ্ক নিয়ে নেমেছে তার হাতে একটা অস্ত্র, এরা প্রস্তাব করে দেবে এবং ট্যাঙ্ক ফেলে পালিয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ ট্যাঙ্কও এখন যে টেকনোলজিতে চলে, এই বাচ্চারা হ্যাক করে দিবে। আপনি জানেন কতগুলা ড্রোন তারা ফলাইছে? ডু ইউ নো দ্যাট? চমৎকার বলেছেন। আপনি কি জানেন তারা, এই বাচ্চারা কতগুলা ড্রোন ডিস্ট্রয় করছে? Yes, that's of course they did. এবং ফাইনালি যে ইন্ডিয়ান সোলজাররা আসছিল, তারা কিছু ড্রোন দিয়ে তারপর চলে গেছে। আপনি কি মনে হয় ইন্ডিয়ার রোল ফেল করেছে এখানে কমপ্লিটলি? গত পরশুদিন আজ অজিত দোভাল বাংলাদেশে এসেছিল। অজিত দোভাল বাংলাদেশে এসেছিল, সে শেখ হাসিনাকে বলে গেছে যে আপনি স্টেপ ডাউন করেন। কেন বলছে এইটা এখন কোশ্চেনটা হলো, আপনি গণতন্ত্র হারাইছেন, আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, এর আগে বাচ্চারাও গুলি খাইছে, এত কিছু হয়েছে বাংলাদেশে এত কিছু হওয়ার পরেও ভারতের কোন রাজনৈতিক দল বা কোন পত্র পত্রিকা কি আপনার পক্ষে একটি কথা বলেছে? বলে নাই। এখন বলতেছে কেন? এখন এই শেষ দিকে এসে বলতেছে
ভারতীয় সরকার যখন দেখলো এখানে তার স্বার্থ পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে, এইখানে স্বার্থটা পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে প্রকৃত স্বাধীনতা হয়ে যাচ্ছে। প্রকৃত স্বাধীনতা হওয়া মানে এখানে ভারতের কোনো জায়গা নাই। আর ভারতের কোনো জায়গা নাই মানে ভারত বিভক্ত হয়ে যাবে, ভারতের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। এই ব্রাহ্মণ্যবাদীদের এই দুশ্চিন্তা থেকে তারা এখন তাদের মিডিয়াগুলোকে সচল করেছে। এখন হাসিনাকে স্বৈরাচার বলছে, ডিকটেটর, অটোক্র্যাট, যত শব্দ আছে তারা বলতেছে এবং ছাত্রদের পক্ষে আন্দোলন করতেছে, তারাও ওখানে আন্দোলন করে। তো এই 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 এখন তারা সহানুভূতি অর্জন করতে চাচ্ছে, না আমরা তোমাদের সাথে আছি। অজিত দোভাল এসে বলে গেছে যে হ্যাঁ আপনি চলে যান। এরপরেই কিন্তু আর্মির মিটিংটা হলো। এখন আর্মি, কারণ আমাদের আর্মি তো এখন অক্সিলিয়ারি ফোর্স অফ ইন্ডিয়া, তাদের তো অন্য কিছু করে নাই। কারণ আপনার ট্রেনিং ডক্টরিনে আগে একটা ভিজিবল শত্রু বানাইয়া তারপর সে ট্রেনিং দিত। ওই ডক্টরিন চেঞ্জ করার পরে এখন তো তার শত্রু নাই, এখন তার প্র্যাকটিস করবে কোথায়? এখন শত্রু হলো তার জনগণ। বুঝতে পেরেছেন? এখন জনগণের দিকে সে, এটা লজ্জাজনক, বুঝছেন? এরা এরা কমব্যাট পোশাকটা পরে যখন, এখন আমাদের মানুষগুলো কিন্তু অন্ততপক্ষে সেনাবাহিনীর প্রতি একটা একটা আবেগ ছিল, আস্থা ছিল, আবেগ ছিল। হ্যাঁ, হ্যাঁ। যে আমার দুর্যোগের এখনো সময়, এখনো এখনো পুরোপুরি শেষ হয় নাই। আমার কষ্টের সময় আমাকে একমাত্র এই সেনাবাহিনী আমাকে উদ্ধার করবে। কয়েকবার হয়েছে, আরো প্রত্যাশা বেড়েছে, ভালোবাসার স্থান হয়েছে, এবং আর্মিতে কেউ থাকলে সেটা একটা গর্বের বিষয় যে আমার পরিবারে অমুক সেনাবাহিনীতে আছে। সেই গর্বের, প্রত্যাশার, ভালোবাসার আর্মি আজকে সন্তানরা গুলি খায়, তুমি নিজে এমন ভাবে পজিশন নিছো মনে হয় যেন বার্মার সাথে যুদ্ধ করতেছো। এটা আমার তো মনে হয় যে ওই উপজাতিদের সাথে যুদ্ধ করার যোগ্যতা এদের নাই। আর যারা নিরস্ত্র মানুষের সাথে এরকম পজিশন নিয়ে মেশিন গান দিয়ে দাঁড়ায়, এর থেকে ছাগল টাইপের কোন মানুষের কাছে এদের ইজ্জত পুরোটা ভুলুণ্ঠিত হয়ে গেছে। এই ইজ্জত আবার ফেরত আসবে আজকে আমার সেনাবাহিনী। একটা কোশ্চেন, আমরা বারবার আপনি এবং আমি দুজনেই অনুষ্ঠানে রাজনীতিবিদদের কথা আনতে চাচ্ছি না, আমরা অনেকভাবে ধিক্কারও জানিয়েছি, কিন্তু আমরা নিজেরাও কোনো না কোনোভাবে জড়িত কোথাও না কোথাও। কিন্তু এই যে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া, আমি আওয়ামী লীগের কথা বলবো, এই নেতারা হেভি ওয়েট বলেন, লাইট ওয়েট বলেন, এরা কোথায়? আমি এরা ওইটাই চিন্তা আমার মতো করতেছিলাম, ফেসবুকে দেখছে, এই ফোনটা খুলে দেখছে হোয়াটস গোয়িং অন। আমি ওইটাই চিন্তা করতেছিলাম। আমি গতকালকে, আজকে সেনাবাহিনীর মিটিং এর উপলক্ষে আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছি, এটা সেনাবাহিনীর ভিতরেও ব্যাপক সাড়া দিয়েছে। আমি তাদেরকে বলছি যে তোমরা এই মানুষের এই আবেগের জায়গা, এবং আমি যে আজকে আপনার সাথে কথা বলতেছি এটাও কিন্তু সেনাবাহিনীর কারণে। কারণ আমাকে যখন ক্রস ফায়ারে দেওয়া হয় তখন এই সেনাবাহিনী জেনারেলরা কিন্তু আমাকে আল্লাহর ইচ্ছায় আমাকে রক্ষা করেন প্রেসার দিয়ে, এবং আমাকে দেশত্যাগে তারা সহায়তা করেন। বিদেশিরা আমাকে যখন নিয়ে আসে তখন এয়ারপোর্টটা ক্লিয়ার আপনার করে নামের দেয়। সাথে লেখা আছে ভূমিপুত্র, হোয়াট ইজ দ্যাট মিনিং? আমি আমার আমি কোশ্চেন। সন অফ সয়েল। আমি 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 আমার কোনো টাইটেল নাই, এর জন্য আমি মাটির মানুষ, মাটির সন্তান, চমৎকার একটা, ভূমিপুত্র। আমি আজকের অনুষ্ঠান হওয়ার দেখেছি ভূমিপুত্র লেখা। আমি এটাও লাইফে দেখি নাই। এনিওয়ে, আপনার এই নামটাকে অভিনন্দন। এবং এবং আপনিও ভূমিপুত্র, যে যে দাবি করবেন সেই ভূমিপুত্র। না, দাবি তো করি, কিন্তু আমি তো এভাবে লিখি নাই কখনো। ইটস নট নিউ থিং টু মি। গো না অ্যাহেড। না, এটা এটা যেমন আপনি মালয়েশিয়ায় দেখবেন তারা ভূমিপুত্র লেখে নিজেদেরকে, বুঝছেন? মালয়ানরা তারা যারা মালয় তারা বলে আমরা ভূমিপুত্র। ভারতেও ইদানিং আবার এটার প্র্যাকটিস চালু হয়েছে। একদিন দেখলাম যে শেখ হাসিনা বলতেছে আমার পিতাই হইল এই দেশের একমাত্র ভূমিপুত্র। হ্যাঁ, আমার এই ভূমিপুত্র লিখতে ও লিখে তার ওইটাও আচ্ছা, মনে আচ্ছা। পড়ে গেছে, বুঝছেন? তো এখন যে জায়গাটায় আসি, আমাদের আমাদের ছেলেদের বৈশিষ্ট্যগুলা কি? আমাদের ছেলেদের বৈশিষ্ট্যগুলা, এরা খুব দ্রুত মানে সবকিছু গ্রহণ করে। খুব দ্রুত, দ্রুত গ্রহণ করে। এজন্য দেখবেন এরা 10 মিনিট স্কুল পপুলার। কোনোভাবেই এই আন্দোলনটাকে মেল্ট করার সুযোগই দেয়নি ছাত্ররা। এবং এটা এটা কেউ করতে পারবে না। আমরা যারা অন্যভাবে চিন্তা করি তারা বুঝতেই পারতেছে না। কারণ এর পরে যে ২ টা প্রজন্ম দাঁড়াই আছে,
they are more meritorious, more aggressive than them, dangerous. তারা ধ্বংস করে দেবে, আপনার ঘরের মধ্যেও যাবে না, রাস্তায়ও আসবে না। এই ভদ্র মহিলা তো ভাবতে পারতেছে না। এই পরের জেনারেশন যারা দেখতেছে, বুঝছেন, একদম তারা ঘরে বসে এদেরকে ধ্বংস করে দেবে। কারণ আপনি দেখেন যে যে ছেলেদেরকে মারা হয়েছে রাস্তায়, আমার কেন যেন মনে হয় এগুলো টার্গেট করে করে মারা হয়েছে। প্রতিটা মেধাবী, এবং এরা কিন্তু এই যে যে খুনিগুলা মারছে, যত বড় অফিসার হোক, প্রত্যেকের বেতনের থেকে তাদের আর্নিং বেশি অনলাইনে, বুঝছেন। এর মধ্যে একটা ছেলে নাসার সাথে কাজ করতেছিল আপনার ড্রোনের বিষয়ে। তো আপনি মনে করেন এদেরকে এইভাবে মারা হয়েছে? এই জিনিসটা মানা যায় না, বুঝছেন। আমি তো বাংলাদেশে ঢুকতে পারি না, আমি ঢুকতে পারলে এতদিনে আমি জানি কিভাবে কাকে কিভাবে করতে হয়। এই আন্দোলনের মধ্যে আমি দখল করে নিতে পারতাম, আমি জানি। কারণ ওই অস্ত্র, যার হাতে অস্ত্র, যে গুলি করতেছে, প্রথমত সে কি করতেছে? সে সংবিধান ভায়োলেট করতেছে। কিভাবে? সংবিধানের মালিক জনগণের উপরে সে গুলিটা করতেছে। সংবিধান ভায়োলেট প্রথম। দ্বিতীয়ত, সে নিজের হাতে আইন তুলে নিয়ে গুলি করতেছে। তৃতীয়ত, জনগণের টাকায় কেনা অস্ত্রে তাকে হত্যা করতেছে। তো এই ব্যাটারে ওইখানে জবই কইরা মাইরা ফেলানো কিন্তু জায়েজ। কারণ নাইলে তো আপনি মারা যাচ্ছেন, আপনি তাকে ধরেন, মারেন, বৈধ। কারণ সে কি করতেছে? সে তো জবাই করতেছে, তাই তো করতেছে, তাই না? বিনা বিচারে। তার সাথে আপনি কোন আচরণ করবেন? এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। বড় দল এইভাবে বলতেছি, তাদের ভোটের সমর্থন অনেক, কিন্তু শক্তিশালী দল হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি জামাত, বিএনপি এবং আমাদের আলেম সমাজ, যারা নিজেদেরকে বলে যে আমরাই বেহেশতের সব ঠিকাদার, সব মাদ্রাসা মূর্তি বানাইছে শেখ মুজিবের, সেইটা নিয়ে। কেন আপনি বিএনপির কথাটা আপনি আনলেন? আমি কিন্তু উঠাই নাই। আমি why you think they are failing or failed? না, শেষ করতে দেন। আজকে একবার মূর্তি বানানো নিয়া মৌলানারা সারা বাংলাদেশ কাঁপাইয়ে দিল, সব জায়গায় মূর্তি ভাঙলো। এই মোল্লারা, আমি মোল্লা বললেও নাকি দোষ হয়, এই মোল্লারা মানুষ পড়তেছে, সেখানে রাস্তায় নাই। Shame on them too. আচ্ছা, আমরা আবার কিছু বিপ্লবী আছে আমাদের, কিন্তু আজকে মহিউদ্দিন সাহেব কিছু দেখা গেছে, আজকে কিছু চরমনাই বলেন, শিবির বা জামাতের, মনে হয় I cannot blame them because কালকে আমি একটু বকাঝকা করছিলাম। কিছু বাজারে আজকে বড় বড় মিছিল দেখা গেছে। আপনি জেনে রাখেন, আমি এদের বিরুদ্ধে একটা ফতোয়া দিচ্ছি। যদি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত মৌলবীরা, আলেমরা, ছাত্ররা, এরা যদি, এবং মুসল্লি যারা আছে, তারা যদি এই যুদ্ধে না নামে, এই যুদ্ধের সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে তারা মুসলমান না। আমি ফতোয়া দিয়ে দিলাম। অন্যায়ের বিরুদ্ধে তারা যদি জেহাদ করতে না নামে, ওই জেহাদ না, এইটাই হলো জেহাদ। আপনি অন্যায়ের বিরুদ্ধে একদম সাক্ষাৎ ইবলিসের বিরুদ্ধে আপনি কিসের আপনি হজ করতে যাইতেছেন? কোথায় যাইতেছেন? আগে ইবলিস এখানে মারেন। অন্যায় যে সহে আর অন্যায় যে করে সমপাপ। যদি না পারেন হিজরত করেন, হিজরত করে চলে এসেছি, পারি নাই। এখন আপনি যেটা বলতেছিলেন যে বিএনপি কেন ব্যর্থ, তাদের আভ্যন্তরীণ ব্যর্থতার বিষয় তো আমি বলবো না, তবে আমার যেটা মনে হচ্ছে তাদের মধ্যে রাজনৈতিক সমন্বয়হীনতা রয়েছে, সাংগঠনিক সমন্বয়হীনতা রয়েছে। যেমন বিশাল একটি অংশ যারা মনে করে
বেগম জিয়া চেয়ারম্যান। তারা এখনো প্রত্যাশা করে বেগম জিয়া কখন বেরিয়ে আসবে। আর একটি অংশ তারা মনে করে তারেক রহমানই সব। তো এই তাদের এই কারণে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলেও থাকতে পারে। এছাড়া তাদের মধ্যে আরো কিছু আভ্যন্তরীণ বিষয়াদি থাকতে পারে। যেমন আমরা একবার শুনেছি দিল্লিতে বসে এক ব্যক্তি বলেছে যে জিয়াউর রহমান এবং বেগম জিয়া ২ জনেরই ফরেন পলিসি ভুল ছিল। ওটা পান্ডা, ওই যে এখন ওই যে ওই যে ওই যে হুমায়ুন পান্ডাটা বলছে, ওটা একটা সিন্ডিকেটের যাই হোক প্রধান এখন। যাই হোক এটা নিয়ে আমি কোনো বক্তব্য না। তার দেখলাম যে এই বলার কারণে না না, তাদের পর বক্তব্য তো দিতে হবে। আমি তো জানি শুনি বলে বলে বলছি, এই সিন্ডিকেট খেয়ে ফেলছে। আপনি একটা চমৎকার বললেন যে মা ছেলের মাঝখানে পড়ে বলি পাঠা হচ্ছে বহু লোক। আমি বহু বুঝছেন? কিছু বলতে পারবো না, বললাম না। আমি ছাত্রদের আজকের অনুষ্ঠানটাকে ছাত্রদের জন্য কারণ ডেডিকেট বেগম করতে জিয়া চাচ্ছি। নামের কারণ বিএনপির এই টোটাল অবস্থানে আমরা বেগম জিয়া নামে যে একজন বিখ্যাত প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী মানে জীবিত আছে যে কোথাও, এটা এটি আমরা ভুলেই কোনো গেছি অর্থে আমরা, বলি না। এটা ভুলেই গেছি আমরা। বুঝছেন? এটা কিন্তু জাতি এটা ভুলে গেছে। বিএনপি ভুলেই গেছে একদম। এনিওয়ে, আমার কাছে আর ৩-৪ মিনিট সময় আছে। মিস্টার মহিউদ্দিন, আপনি খুব টাচি বক্তব্য দিয়েছেন। আপনি ভেরি ইমোশনাল। আমি তো ভয় পাচ্ছিলাম আপনি কান্না শুরু করে দেন কিনা বাচ্চাদের জন্য। সো সে না ফিউ আমি ওয়ার্ডস টু দ্য আমি অডিয়েন্স, টু তাদের মা-বাবা এবং শিক্ষার্থীদেরকে যারা আন্দোলন করছে, আমি প্রতিদিন আমার তাদের জন্য কান্না করতে স্পেসিফিক হয়। এই ৩ মিনিট তাদের জন্য আপনি বলেন। রাস্তাটা বলেন যে ফর্মুলা অনেক সময় ছোট, ছোট ফর্মুলা কাজে লেগে যায়। গিভ আস সাম ফর্মুলা ফর দেম। ফর্মুলা একটাই। ফর্মুলা হলো প্রত্যেকটা এলাকায় ১,০০০ মানুষ রেডি হন। ১,০০০ এন্ড মানুষ একটা থানায় ফর্মুলা ফর শেখ হাসিনা জনগণ, টু। জনগণ, জনগণ শেখ হাসিনার জন্য ফর্মুলা বাইকে যান। যান বাঁচাইতে হইলে। আর নাইলে আপনি বাঁচতে পারবেন না। আর সেনাবাহিনীর জন্য ফর্মুলা হলো যদি ইজ্জত চান, ইজ্জত ফিরে চান, জনগণের জন্য জনগণ যে আপনাদেরকে ভালোবাসে সেটা যদি ফিরে চান, বন্দুকের নল ঘুরিয়ে দিন, গণভবনে যান, ধরে যা করার করেন। জাতি আপনাদেরকে ফুলের মালা দেবে। আর ওই ভুল করবে না যে ভুলটা বিএনপির ভুলের কারণে গত আগস্টের লোকজন ফাঁসির দড়িতে ঝুলেছে। এই ভুল আর হবে না এই বাংলার মাটিতে। যদি সেনাবাহিনী এখন এই কোন সংবিধানে লিখেছে যে ক্ষমতা গ্রহণ করলে ফাঁসি হবে, এই সংবিধান ছিঁড়ে ফেলা হবে। নতুন সংবিধান লেখা হবে এবং যে সংবিধানে কোন পার্লামেন্টে এই সংবিধান অ্যাকসেপ্ট করা হবে না। জনগণ ডাইরেক্ট গণভোটে এই সংবিধান অ্যাকসেপ্ট করবে এবং গণভোটের সংবিধানকে পাল্টানোর কোনো ক্ষমতা কোনো সংসদের থাকে না। তো আমাদের কথা হলো প্রত্যেক এলাকায় জনগণ ১,০০০, ১,৫০০, ২,০০০ মুক্তিকামী জনগণ যারা চায় দেশ স্বাধীন হোক, তারা প্রত্যেকটা এলাকায় সরকারের উপরে অ্যাটাক করবে। একসাথে পুরা বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না। আর এই যে ১ লাখ, ১.৫ লাখ পুলিশ এগুলো তো মশার মতো পায়ের তলায় চলে যাবে। জনগণ রাস্তায় নামেন। এখন একটাই দাবি, স্বাধীনতার দাবি। এবারের সংগ্রাম সত্যিকারের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের সন্তানদের আগামী প্রজন্ম, এই যে প্রজন্ম আগামী প্রজন্ম সবার জন্য একটি কল্যাণ রাষ্ট্র করার জন্য সংগ্রাম। এবং এটাই হলো স্বাধীনতা। যে স্বাধীনতা এই সন্তানেরা চাবে সেটাই হলো শান্তির স্বাধীনতা। রাজনীতিবিদদের স্বাধীনতার দরকার নাই। পুলিশের স্বাধীনতার দরকার নাই, ঘুষখোরের স্বাধীনতা দরকার নাই, আর্মির স্বাধীনতা দরকার নাই। নাগরিকদের আর প্রজন্মের স্বাধীনতাই হলো স্বাধীনতা। বিপ্লব দীর্ঘজীবী হোক। চমৎকার বক্তব্য, চমৎকার যে স্লোগান দিলেন লাস্টে, সেই স্লোগানটা আমার মনে হয় এক্সেলেন্ট দিয়েছেন। আপনাকে চমৎকার বক্তব্য এবং এই স্লোগান, এন্ডিং স্লোগানটা হাজারো লাখো লোক পছন্দ করবেন সারা বিশ্বের, যারা দেখছেন বা যারা দেখবেন। মিলেনিয়াম টিভির আজকের এই আলাপ অনুষ্ঠান আপনাকে অভিনন্দন জানাচ্ছি আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য আমাদের 1 ঘন্টা, এবং যথেষ্ট বলেছেন। আবারও আমরা অপেক্ষায় আছি কালকে পরশু কি হয়।
কোনো স্পেশাল এপিসোড হলে আপনাকে আবার আমন্ত্রণ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আর দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধৈর্যের সাথে আমাদের অনুষ্ঠান দেখার জন্য চমৎকার ভাবে ধন্যবাদ, এবং চোখের পাতায় থাকুন। আগামী শনিবার আমরা দেখা হবে আবারও। আমার বিশ্বাস বিজয়ের ভাষা নিয়ে আমরা আবার দেখা হবে শনিবার দিন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ।